নমস্কার বন্ধুরা, আমি জানি আমার গল্প আপনাদেরকে একটা আলাদা অনুভূতি এনে দেয়, আলাদা সম্পর্ক গড়ে তোলে, আলাদা একটা ভালোবাসা দেয়। তো বারবার আপনারা তাই আমার গল্পটাকে ভালোবাসেন, তাই আমারও ভালো লাগে বারবার আপনাদের কাছে আপনাদের মনের মতো গল্পগুলো নিয়ে আসতে। তো আজকে সেরকম একটি গল্প আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। শুনতে ভালো লাগবে, শুনতে ভুলবেন না। দাদু তখন বিছানায় শয্যাশায়ী। মারা যাওয়ার মাস দুয়েক আগেই দাদু তার সম্পত্তির ভাগ করে দিলেন 3 ছেলের মধ্যে। ওই 3 ছেলের মধ্যে আমার বাবা ছিলেন সব থেকে বড়। সম্পত্তি বলতে দাদুর 5 বিঘা জমি। এই 5 বিঘা জমির মধ্যে ছোটো কাকাকে দিয়েছিলেন 2 বিঘা, মেজো কাকাকে 2 বিঘা, আর আমার বাবাকে দিলেন মাত্র 1 বিঘা। দাদুরই অসম ভাগ বন্টন আমার বাবা মেনেই নিয়েছিলেন। কোনো রকম কোনো প্রতিবাদ করেননি, বরং হাসি মুখেই গ্রহণ করেছিলেন। বাবার এই বিশ্বাস ছিল দাদু কোনো ভুল কাজ করতে পারেন না। দাদু মারা যাওয়ার বছরখানেক আগে থেকেই বাড়িতে একটা ঝামেলা চলছিল। সংসারে খুঁটিনাটি বিষয় নিয়ে নানা অশান্তি হতো। তারপর সম্পত্তি নিজেদের নামে লিখে দেওয়ার জন্য আমার 2 কাকা দাদুকে বলতেন, দাদু বেঁচে থাকতে সম্পত্তি ভাগ করে দিয়ে যাও, আমাদের 2 ভাইকে সম্পত্তি দিতে হবে, কারণ দাদা ভালো চাকরি করে, তাই দাদাকে কম দিলেও চলবে। একান্নবর্তী পরিবার ভেঙে 2 কাকাই চালাচ্ছিলেন আলাদা আলাদা থাকতে, কিন্তু দাদু বলেছিলেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন একসঙ্গে থাকতেই হবে, কোনোভাবেই আলাদা খাওয়া যাবে না, অন্তত এই বাড়িতে থেকে। বাড়িতে তাদের কথাই শেষ কথা। দাদুর মুখের উপর কেউ কথা বলার সাহস পেত না। আমার বাবা ছিলেন নিরীহ শান্তশিষ্ট মানুষ, কোনোদিন দাদুর কথার পর কোনো কথাই বলেননি। আর দাদু তো সব থেকে বেশি ভরসাই করতেন আমার বাবার পর। বাবা যেহেতু বড় ছেলে, তিনি বেশিরভাগ দায়িত্বটাই বাবার উপর এসে পড়তো। আর বাবাকেও দেখেছি দায়িত্ব নিতে পিছুয়া হতো না। বিছানায় শয্যাশায়ী অবস্থায় একদিন দাদু বাবাকে ডাকলেন দাদুর ঘরে। বাবা যেতেই দাদু বললেন, আমার কাছে এসে বস, একটু কয়েকটা কথা তোকে বলার জন্যেই তোকে ডাকলাম। হ্যাঁ বলো। আমার সম্পত্তির এই অসম বন্টন দেখে তোর মনে হয়তো একটা ক্ষোভ হতে পারে, সেটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি ভেবে দেখলাম যা করেছি খুব একটা কিছু ভুল করিনি। না বাবা, আমার কোনো ক্ষোভ নেই, আমি জানি তুমি যা করেছো ভালোর জন্যই করেছো, কখনো তোমার মতে বিরুদ্ধে যাইনি বা তোমার কথার উপরে কোনো দিন কথাও বলিনি। আমার সম্পত্তির উপর কোনো লোভ নেই আমার, আমি তো সেটা জানি। আমার 3 ছেলের মধ্যেই আমি বড় ছেলের উপর বেশি ভরসা করি। তবে সম্পত্তি নিয়ে কথা বলার জন্য আমি তোকে ডাকিনি, যেটা বলার আমার ভরসা যেদিন তোর উপর, তাই তোর মায়ের দায়িত্ব তোর উপরেই দিতে চাই। তোর কাছে তোর মা থাকলে আমি অন্তত মনেও শান্তি পাবো। 1 বিঘা জমি কম দিলাম ঠিকই, সব থেকে বড় সম্পত্তি তোর কাছে রেখে গেলাম। তোর মা তোর কাছে এ বাড়িতেই থাকবে। আমার দিন তো শেষ হয়ে গেল, তাই মাকে যত্ন রাখিস। বাবা সে বললেন, তুমি সেই নিয়ে ভেবো না, মা আমার কাছে অতি যত্নেই থাকবে। দাদু মারা যাওয়ার পর পুরো সংসারটাই ভেঙে গেল। 2 কাকা বাড়ি ছেড়ে চলে গেল অন্য জায়গায়। ঠাকুমাকে নিয়ে আমরা পুরনো বাড়িতেই রয়ে গেলাম। মাঝে মধ্যে আমি বলতাম, ঠাকুমা তো মাঝে মধ্যে 2 কাকাদের বাড়ি থেকেও ঘুরে আসতে পারে। আমার বাবা তখন বলতেন, মন্দির থেকে দেবতা চলে গেলে মন্দির তো শূন্য হয়ে যায়, কারণ মন্দির দেবতাকে প্রতিষ্ঠা করার পর তাকে নিয়ে নাড়াচাড়া করা যায় না। এই বাড়ি আমাদের মন্দির, ঈশ্বর সবসময় আমাদের সাথে থাকতে পারেন না বলে আমাদেরকে বাবা মা দিয়েছেন। আমরা তো দেবতার সঙ্গেই থাকি, এমন সৌভাগ্য কজনের হয় বলতো? দেখিস না, তো 2 কাকাই দেবীর দর্শন করতে এই তীর্থক্ষেত্রে আসতে হয় বারবার। দেবতাকে কখনো তার জায়গা ছেড়ে ঘুরে বেড়াতে দেখেছিস? তাছাড়া তোর ঠাকুমাও কখনো যেতে চায়নি। কি বল, এসব কথা কখনো বলিস না। আজ 35 বছর কেটে গেছে, ঠাকুমাও মারা গেছেন। আমি বাড়ির কাছাকাছি একটা স্কুলে চাকরি করি। আজও ওই বাড়িটাই আমাদের কাছে মন্দির। আমি আমার বাবা মাকে নিয়ে ওই বাড়িতেই আছি। বাবার মতো আমিও বিশ্বাস করি, বাবা মা নামকদের দেবদেবীর সঙ্গে থাকার সৌভাগ্য বোধহয় অনেকেরই থাকে না। সেদিক থেকে আমি সৌভাগ্যবান। তবে দাদুর দেওয়া সম্পত্তি
সেই 1 বিঘা জমি আমার বাবা আজও রেখে দিয়েছে। দাদু বোধহয় সত্যি দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন। আমার বাবাকে মাত্র 1 বিঘা জমি দিয়েছিলেন ঠিকই, সেদিন কি কেউ কল্পনা করেছিল ওই অনাবাদি 1 বিঘা জমির পাশ দিয়ে ন্যাশনাল হাইওয়ে হবে আর সেই জমির মূল্য 3 কোটি টাকা। ধন্যবাদ।